গল্পের সব চরিত্র কাল্পনিক। যদি কোনো কারণে বাস্তবের সঙ্গে মিল থেকে থাকে তাহলে সেটি অত্যন্ত কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। এর জন্য কর্তৃপক্ষ কোনো রকম দায়ী থাকবে না। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গল্পের ঝুলি অরিজিনালসের প্রথম পর্বে আপনাদের বিশাল সাড়া পেয়ে আমরা সত্যি খুব আপ্লুত। তাই আমরা আপনাদের জন্য আনলাম গল্পের ঝুলি অরিজিনালসের দ্বিতীয় পর্ব। আশা করি এই গল্প শুনলে আপনাদের মন সত্যি আবার ভরে উঠবে। বাংলা তথা বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর ও আবেগময় কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পের ঝুলি। আজ আপনাদের শোনাবো বাঙালিদের অর্থাৎ আমাদের গর্ব, আমাদের অহংকার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যবধান। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে অর্থাৎ বাংলায় 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা ছিলেন সারদা দেবী। 1873 কি 75 তখন রবি ঠাকুরের 12 কি 13 বা 13 কি 15 এরকম বয়স, তখন তার মা মারা যান। পিতা একটা নেশা ছিল, সেই নেশাটি হলো দেশ ভ্রমণের। তিনি বহু জায়গায় দেশ ভ্রমণ করতেন বলে তার শৈশবটা অনেকটা একাকিত্বে কেটেছে। উনিশশো সালে গুরুদেব গীতাঞ্জলি বইটি লেখেন বাংলায়। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 1912 সালে তিনি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন, নাম দেন সং অফারিংস। এই অনুবাদের জন্য তিনি ঠিক তার পরের বছরে অর্থাৎ 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। তিনি সারা জীবনে লিখেছেন প্রচুর গল্প, প্রচুর গান, প্রচুর উপন্যাস, প্রচুর নাটক, প্রবন্ধ, ছোট গল্প। ছোটদের উপহার দিয়েছে সহজ পাঠ, আর আমাদের উপহার দিয়েছে অর্থাৎ ভারতীয়দের উপহার দিয়েছে আমাদের জাতীয় প্রার্থনা অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম জনগণ মন লিখেছে। এছাড়াও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি তাঁরই লেখা। ব্যবধান গল্পটি প্রথম প্রকাশিত হয় 1298 বঙ্গাব্দে, কিন্তু কোন পত্রিকায় তা আমরা জানি না। গল্পের ঝুলি সব শ্রোতাদের কথা মাথায় রেখে লেখার ভাষাটিকে কিছুটা সহজ ও চলিত করে নিয়েছি। গল্পের মূল ভাব ও ঘটনাটিকে সম্পূর্ণ অপরিবর্তিত রেখে গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অঙ্কন। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যবধান। সম্পর্ক মিলিয়ে দেখতে গেলে বনমালী ও হিমাংশু মালী উভয় মামাতো পিস্তত ভাই। সেও অনেক হিসেব করে দেখলে তবে মেলে, কিন্তু এদের দুই পরিবার বহুকাল থেকে প্রতিবেশী, মাঝে কেবল একটা বাগানের ব্যবধান। এই জন্য এদের সম্পর্ক নিতান্ত কাছের না হলেও ঘনিষ্ঠতার অভাব নেই। বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড়। হিমাংশুর যখন দাঁত গজায়নি এবং মুখে কথা ফোটেনি
তখন বনমালী তাকে কোলে করে এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাইয়েছে, খেলা করিয়েছে, কান্না থামিয়েছে, ঘুম পাড়িয়েছে এবং শিশু মনোরঞ্জন করার জন্য পরিণত বয়স্ক লোকেদের সবেগে শিরশ্চালন, তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যেসব বয়সানুচিত চাপল্য ও উৎকট উদম্য প্রকাশ করতে হয়, বনমালী তা করতেও ত্রুটি করেনি। বনমালী লেখাপড়া বড় একটা কিছু করেনি। তার বাগানের শখ ছিল ও এই দুঃসম্পর্কে ছোট ভাইটি ছিল। এতে খুব একটা দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করে পালন করছিল ও সে যখন তার সমস্ত ভিতর বাইরেকে আচ্ছন্ন করে লতিয়ে উঠতে লাগলো, তখন বনমালী নিজেকে ধন্য মনে করিল। এমন সচরাচর দেখা যায় না, কিন্তু একটা স্বভাব আছে যে একটা ছোট খেয়াল কিংবা একটা শিশু কিংবা একটা অকৃতজ্ঞ বন্ধুর কাছে অতি সহজে নিজেকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবী একটা মাত্র স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করে নিশ্চিন্ত থাকে। তারপরে হয়তো সামান্য উপস্তত্বে পরম সন্তোষে জীবন কাটিয়ে দেয়, বা সহসা একদিন প্রভাতে ঘরবাড়ি বিক্রি করে কাঙাল হয়ে পথে গিয়ে দাঁড়ায়। হিমাংশুর বয়স যখন আরেকটু বাড়ল, তখন বয়স ও সম্পর্কের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও বনমালীর সাথে তার যেন একটা বন্ধুত্বের বন্ধন স্থাপিত হয়েছে। দুজনের মধ্যে যেন ছোট বড় কিছুই ছিল না। এরূপ হবার একটু কারণও ছিল। হিমাংশু লেখাপড়া করত ও স্বভাবতই তার জ্ঞান স্পৃহা অত্যন্ত প্রবল ছিল। বই পেলেই পড়তে বসত। তাতে অনেক বাজে বই পড়া হয়েছিল বটে, কিন্তু যেমন করেই হোক চারিদিকেই তার মনের একটা পরিণত সাধন হয়েছিল। বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সাথে তার কথা শুনত, তার পরামর্শ নিত, তার সাথে ছোট বড় সকল আলোচনা করত। কোনো বিষয় থেকে তাকে বালক বলে অগ্রাহ্য করত না। হৃদয়ে সর্বপ্রথম স্নেহ রস দিয়ে মানুষ করা গিয়েছে। বয়সকালে যদি সে বুদ্ধি, জ্ঞান ও এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয়, তবে তার মতো এমন পরম প্রিয় বস্তু পৃথিবীতে তো আর পাওয়া যায় না। বাগানের শখও হিমাংশুর ছিল, কিন্তু এই বিষয় দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল। বনমালীর ছিল হৃদয়ের শখ, আর হিমাংশুর ছিল বুদ্ধির শখ। পৃথিবীর এই কোমল গাছগুলো, এই অচেতন জীবনরাশি যারা যত্নের কোনো লালসা রাখে না, অথচ যত্ন পেলে ঘরের ছেলেগুলোর মতো বেড়ে ওঠে, যারা মানুষের শিশুর চেয়েও শিশু, তাদেরকে সযত্নে মানুষ করে তোলবার জন্য বনমালীর একটা স্বাভাবিক প্রবৃত্তি ছিল। কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটা কৌতূহল দৃষ্টি ছিল। অঙ্কুর গজিয়ে ওঠে, কিশলয় দেখা দেয়, কুঁড়ি ধরে, ফুল ফুটে ওঠে। ইহাতে তার একান্ত মনোযোগ আকর্ষণ করত। গাছের বীজ বপন, কলম করা, সার দেওয়া, চানকা তৈয়ারি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হতো এবং বনমালী অত্যন্ত আনন্দের সাথে তা গ্রহণ করত। এই উদ্যান খণ্ডটুকু নিয়ে আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তা দুজনে মিলে সাধন করত। দ্বারের সম্মুখে বাগানের উপরই একটা বাঁধানো বেদির মতো ছিল। 4টে বাজলেই একটা পাতলা জামা পরে, একটা কোঁচানো চাদর কাঁধের উপর ফেলে গুড়গুড়ি নিয়ে বনমালী সেইখানে ছায়ায় গিয়ে বসত। কোনো বন্ধু বান্ধব নেই, হাতে একখানা বই কিংবা খবরের কাগজও নেই। বসে বসে তামাক টানত আর চোখে
উদাসীনভাবে কখনো ডান দিকে কখনো বাম দিকে দৃষ্টিপাত করত। এমন করে সময় তার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়ে যেত, ভেঙে যেত, মিলিয়ে যেত, কোথাও কোনো চিহ্ন রাখত না। অবশেষে যখন হিমাংশু স্কুল থেকে ফিরে জল খেয়ে হাত মুখ ধুয়ে দেখা দিত, তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলে বনমালী উঠিয়া পড়ত। তখনই তার আগ্রহ দেখে বোঝা যেত যে এতক্ষণ ধৈর্য সহকারে সে কার জন্য বসেছিল। তারপরে দুজনে বাগানে বেড়াতে বেড়াতে কথা বলতো। অন্ধকার হয়ে আসলে দুজনে বেঞ্চের উপর বসতো। দক্ষিণের বাতাসের পাতা মর্মরিত করে বইয়ে যেত, কোনোদিন বা বাতাস বইত না। গাছপালাগুলো ছবির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইত। মাথার উপরে আকাশ ভরে তারাগুলো জ্বলতে থাকতো। হিমাংশু কথা বলতো, বনমালী চুপ করে শুনতো। যা বুঝতো না তাও তার যেন ভালো লাগতো। যে সকল কথা আর কারোর কাছ থেকে শুনলে অত্যন্ত বিরক্তিজনক লাগতে পারত, সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মতো মনে হতো। এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পেয়ে হিমাংশুর বক্তৃতা শক্তি, স্মৃতিশক্তি, কল্পনা শক্তি সবিশেষ পরিতৃপ্ত লাভ হইত। সে কত বা পড়ে বা কতকটা ভেবে কতকটা উপস্থিত মতো তার মাথায় গজিয়ে উঠত এবং অনেক সময় কল্পনার সাহায্যে জ্ঞানের অভাব ঢাকিয়ে নিত। এমন ঠিক কথা বলতো, অনেক বেঠিক কথাও বলতো, কিন্তু বনমালী গম্ভীরভাবে শুনতো। মাঝে মাঝে দু একটা কথা বলতো বটে, হিমাংশু তার প্রতিবাদ করে যা বোঝাতো তাই বুঝতো এবং তার পরদিন ছায়ায় বসে গুড়গুড়ি টানতে টানতে সেই সকল কথা অনেকক্ষণ ধরে বিস্ময়ের সহিত চিন্তা করত। ইতিমধ্যে এক গোল বাঁধিল। নেবু নিচ্ছিস কেন, নেবু নিচ্ছিস কেন? ছেড়ে দে, ছেড়ে দে। কেন রে, তোর বাপের গাছ নাকি? হ্যাঁ, এই বাপ তুলবি না বলে দিল, বাপ তুলবি না। বেশ করেছি বলেছি, চুপ থাক। এই তুই নেবু নাক, নেবুটা নাক, নেবু নাক বলে দিচ্ছি, নেবু নাক তুই। বেশ করেছি, নিয়েছি। তোর নেবু নিয়েছি আমি, তোর নেবু নিয়েছি, তোর নেবু নিয়েছি আমি। আমি গাছের নেবু নিয়েছি, আমি গাছের নেবু নিয়েছি, তোর পয়সার কেনা ইয়ে নয়। এই বলে দিলুম কিন্তু, রাখ তুই। এই চুপ কর, তুই চুপ কর বলে দিলুম, চুপ কর। পাতি নেবুটা নাক মরা। মরা বলছিস কাকে? তোকে, তোকে বলছি রে। মরা বলছিস কাকে? মরা বলছিস? তোকে, তোকে বলছি। তুই মরা, তোর গোষ্ঠী শুদ্ধ সবাই মরা। তুই তবে রে, এ কি বলছিস তুই? আয় দেখি, আয়। তোর এত কিসের সাহস? আমি গাছের নেবু নিয়েছি, তা নয় তো। তো এই তুই আমার সাথে ইয়ে করবি? আয় না, তুই আয়, তুই আয়, তুই এসে দেখ। তুই তোর নেবু, তোর নেবু না, তুই নেবুই নিয়ে তুই মরবি। আয় তুই সামনে, আয় সামনে, আয় আয়। জানা তো তবে রে। হ্যাঁ, এই তোরা থাম রে। ওরে বাবা রে, ও আরে চিল্লামিল্লি করিস না রে, থাম রে, থাম থাম। বনমালীদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাবার একটা নালা আছে। সেই নালার এক জায়গায় একটা পাতি লেবুর গাছ জন্মিয়েছে। সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তা পাড়ার চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাতে যদি কিছু মাত্র বস্তু থাকতো তাহলে সমস্ত নালা ভরাট হয়ে যেত। মাঝখান থেকে বনমালীর বাপ হরচন্দ্র এবং হিমাংশু মালীর বাপ গোকুলচন্দ্রের মধ্যে তা নিয়ে ঘোর বিবাদ বেঁধে গেল। কিরে, তোদের চাকর আমাদের কাছে লেবু নিয়েছে? হ্যাঁ, তোদের গাছের লেবু মানে?
দ্য ট্রি ইজ আওয়ার, আমাদের গাছটা আমাদের। বড় এসেছে লেবুর মালিক, এমন ভাব করছে যেন জীবনও লেবু খায়নি। এ এ, এ, লেবু খাইনি মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, আমাদের গাছ, আমাদের লেবু গাছ, আমরা যা খুশি তাই করবো। আমরা লেবু খাবো না ফেলবো সেটা আমাদের ব্যাপার। কুলাঙ্গার কোথাকার, হ্যাঁ, আমাদের গাছটাকে বলে নিজেদের গাছ। কুলাঙ্গার, বেয়াদব। চুপ কর শালা, গিফটের জাত, আবার মুখে বড় বড় বাতেলা। কুলাঙ্গার যদি আমি হই তাহলে তুই অতি কুলাঙ্গার শালা। দেখ গোকুল, নালাটা আমাদের, তোদের নয়, কিন্তু তোদের নয়। সে আমার নালার মালিক। বলি, নালাটা কি তোর বাপের সম্পত্তি? হ্যাঁ রে শালা, হ্যাঁ, আমার বাপের সম্পত্তি, আমাদের সম্পত্তি। কি করবি রে তুই, কি করবি? যত সব আইসে। চুপ কর শালা, তোর বাপ আর আমার বাপ মিলেই নালার পয়সা দিয়েছে। চুপ কর, ইডিয়েটের মতো বকবি না। বেশি করলে কোর্টে যাব, কিন্তু একদম কোর্টে, সোজা কোর্টে, এখানে ওখানে কথা না, ডাইরেক্ট কোর্টে যাব। বড় আবার কোর্ট দেখাচ্ছে, আমিও দেখে নেব কোর্টে। তাহলে কোর্টে দেখা হচ্ছে, কিন্তু কোর্টে দেখা হচ্ছে, ওকে? একদম কিন্তু কোর্টে দেখা হচ্ছে। ইয়েস, অফ কোর্স এন্ড অবভিয়াসলি। মগা কথা করে শালা বেয়াদব। দুপক্ষের নালার দখল নিয়ে আদালতে হাজির হয়। উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলো রথী মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করে সুদীর্ঘ বাকযুদ্ধ আরম্ভ করল। অর্ডার, অর্ডার। ইয়োর অনার, আজ এই মামলা শুধুমাত্র নিজের প্রাপ্য পাওয়ার বা খুনের নয়। এই মামলা গোকুলচন্দ্রের মতো কয়েকশো মানুষের সত্যের জন্য লড়াই। এই আদালত অনেকবারই তার সাক্ষী রয়েছে। হরচন্দ্র একজন অতি নিকৃষ্ট মানের লোক। অবজেকশন ইয়োর অনার। আমার লার্নার ফ্রেন্ড হয়তো ভুলে যাচ্ছে, আমার মক্কেল কোনো সংশোধনাগারের কয়েদি নয়। তিনি কোনো সংশোধনাগারের কয়েদির সঙ্গে কথা বলছেন না। তাছাড়া কোনো সংশোধনাগারের কয়েদি বা খুনির সঙ্গেও এইভাবে এই বিশেষণ প্রয়োগ করে কখনো কথা বলা হয় না। আমার মক্কেল অত্যন্ত সজ্জন ব্যক্তি, সুতরাং শব্দ চয়ন ও বিশেষণ প্রয়োগ যেন সতর্কভাবে করে। ইয়েস, আপনার শব্দ চয়ন একটু ঠিক করুন। সরি মাই লর্ড। তো আমি যেটা বলছিলাম, যে এই হরচন্দ্র নিজের বাবার কে ঠকিয়ে নিজের নামে সম্পত্তি করেছেন। অবজেকশন ইয়োর অনার। উনি সাক্ষী বা প্রমাণ ছাড়া তিনি কি করে বলতে পারেন? এরকম মন্তব্য উনি করতে পারেন না, কারণ আদালত সবসময় সাক্ষী বা প্রমাণের উপর ভিত্তি করে রায় দেওয়া হয়। ইয়েস, আমি প্রমাণ দিতে পারি, সাক্ষীও দিতে পারি। আমার সাক্ষীর কথা বলছেন তাই তো? ইয়েস, সাক্ষী এখানে উপস্থিত আছেন, আমি তাকে ডাকছি। প্লিজ সাক্ষীকে ইয়োর অনার আমি ডাকতে চাই। সাক্ষীকে আনা হোক। শুরু হলো বিশাল বড় বাকযুদ্ধ। এই নালার অধিকার সম্পর্কে আপনি এরকম কথা বলতে পারবেন না। এখানে এই সমস্ত সাক্ষী যেন একই জায়গায় এসে মিলিত হয়েছে, সবকিছু কিন্তু আপনি এরকম কথা বলতে পারবেন না। খুব একটা সুবিধা নয়, এই সমস্ত সাক্ষী যেন একই জায়গায় এসে মিলিত হয়েছে, সবকিছু কিন্তু কথা বলতে পারেন না। আপনি প্রমাণ ছাড়া কোন রকম কোনো কিচ্ছু করতে পারেন না। উভয় পক্ষে যে টাকাটা খরচ হয়ে গেল ভাদ্র মাসের প্লাবনেও উক্ত নালা দিয়ে এত জল কখনো বয়ে যায়নি। শেষকালে হরচন্দ্রের জিত হলো। প্রমাণ হয়ে গেল নালা তারই এবং পাতিলেবুতে আর কারোর কোনো অধিকার নেই। আপিল হলো, কিন্তু নালা এবং পাতিলেবু হরচন্দ্রেরই রইল। সমস্ত যুক্তি, প্রমাণ, সাক্ষী সবকিছুই শ্রী গোকুলচন্দ্রের বিরুদ্ধে।
সুতরাং এই মামলার নালাটি শ্রী হরচন্দ্রের। দ্য কেস ইজ ক্লোজড। যতদিন মকদ্দমা চলছিল দুই ভাইয়ের বন্ধুত্বে কোনো ব্যাঘাত ঘটেনি। এমনকি পাছে বিবাদের ছায়া স্পর্শ করে পরস্পরকে, এই আশঙ্কায় কাতর হয়ে বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করে রাখার চেষ্টা করত এবং হিমাংশুও লেশমাত্র বিমুখ ভাব প্রকাশ করত না। যেদিন আদালতে হরচন্দ্রের জিত হলো সেদিন বাড়িতে, বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়ে গেল। কেবল বনমালীর চোখে ঘুম রইল না। তারপরের দিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সেই বাগানের বেদিতে গিয়ে বসল যেন পৃথিবীতে আর কারোর কিছু হয়নি, কেবল তারই একটা মস্ত হার হয়ে গেছে। সেদিন সময় উত্তীর্ণ হয়ে গেল, 6টা বেজে গেল, কিন্তু হিমাংশু আসলো না। আজও কি আসবে না? ভালো যে আর লাগছে না। হে ভগবান, একবার ভাইকে আসতে দাও, তা না হলে তো আমার। বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে হিমাংশুদের বাড়ির দিকে চেয়ে দেখল। খোলা জানলার ভিতর দিয়ে দেখতে পেল আলনার ওপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড়গুলো ঝুলছে। অনেকগুলো চিরেও পরিচিত লক্ষণগুলো মিলিয়ে বুঝল যে হিমাংশু বাড়িতে আছে। গুড়গুড়ির নল ফেলে দিয়ে বিষণ্ণ মুখে বেড়াতে লাগলো এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাইল, কিন্তু হিমাংশুর বাগানে আসলো না। সন্ধ্যার আলো জ্বললে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল। এখনো এলো না। একবার কি যাব? হ্যাঁ, একবার যাই তো। সন্ধ্যার আলো জ্বলল, বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল। গোকুলচন্দ্র দ্বারের কাছে বসে তপ্ত দেহে হাওয়া লাগাচ্ছিল। তিনি বললেন, এ ওখানে, ও। বনমালী চমকে উঠল, যেন সে চুরি করতে এসে ধরা পড়েছে, এবং কম্পিত কণ্ঠে বলল, মামা, আমি। ও বনমালী, কাকে খুঁজতে এসেছো? বাড়িতে তো কেউ নেই। ও, বাড়িতে কেউ নেই? আচ্ছা। বনমালী আবার বাগানে ফিরে এসে চুপ করে বসল। যত রাত হতে লাগলো দেখলো হিমাংশুদের বাড়ির জানলা একে একে বন্ধ হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে যে দীপালোক রেখা দেখা যাচ্ছিল তাও ক্রমে ক্রমে নিভে গেল। অন্ধকার রাত্রে বনমালীর মনে হলো হিমাংশুদের বাড়ির সুদময় দ্বার তার কাছে বন্ধ হয়ে গেল। সেও কেবল বাইরের অন্ধকারে একলা পড়ে রইল। আবার তার পরের দিন বাগানে এসে বসল। মনে করল আজ হয়তো আসলেও আসতে পারে। ও কি আজ আসবে না?
এত দেরি তো কখনো করে না, নাকি ওকে আসতে দিচ্ছে না? যে অনেক দিন থেকে প্রতিদিন আসতো, সে যে একদিনও আসবে না এই কথা সে কিছুতেই মনে করতে পারল না। কখনো মনে করেনি যে এই বন্ধন কিছুতেই ছিঁড়বে। এমন নিশ্চিন্ত মনে থাকতো যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়েছে তা সে নিজেও জানতে পারেনি। আজ সহসা জানল সেই বন্ধন ছিঁড়ে গেছে, কিন্তু এক মুহূর্তে যে তার সর্বনাশ হয়েছে তা সে কিছুতেই অন্তরের সাথে বিশ্বাস করতে পারছিল না। প্রতিদিন যথাসময় বাগানে বসত, যদি দৈবক্রমে আসে, কিন্তু এমন দুর্ভাগ্য যা নিয়মক্রমে প্রত্যহ ঘটত তা দৈবক্রমেও একদিন ঘটল না। রবিবার দিনে ভাবল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে আসবে। আজ তো রবিবার, আজ দুপুরে আসবে হয়তো, আজ আসবেই। ঠিক যে বিশ্বাস করলো তা নয়, কিন্তু তবু আশা ছাড়তে পারল না। সকাল আসলো, কিন্তু হিমাংশু মালি আসলো না। তখন বনমালী ভাবলো তবে হয়তো খেয়ে দিয়ে আসবে। খেয়ে দিয়ে এলো না। দুপুরের সময় ভাবলো হয়তো আজ ঘুমোচ্ছে, ঘুম ভাঙলেই আসবে। দুপুরে আসেনি তো কি হয়েছে, এখন আসবেই। ঘুম কখন ভাঙলো জানি না, কিন্তু হিমাংশু আর এলো না। আবার সেই সন্ধ্যা হলো, রাত্রি আসলো। হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হলো, আলোগুলো একে একে নিভে গেল। এমনি করে সোমবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে 7টা দিনই যখন দূরদৃষ্ট তার হাত থেকে কেড়ে নিল, আশাকে আশ্রয় দেবার জন্য যখন আর একটা দিনও বাকি রইল না, তখন হিমাংশুদের রুদ্ধ দ্বার অট্টালিকার দিকে তার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠিয়ে দিল, এবং জীবনের সমস্ত বেদনাকে একটি মাত্র আর্তস্বরের মধ্যে সংহত করে বলল, হে দয়াময়, হে দয়াময়, দয়াময়। গল্পের ঝুলিতে আজ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যবধান। গল্প পাঠে ও হরচন্দ্রের ভূমিকায় আমি অঙ্কন, গোকুলচন্দ্রের ভূমিকায় সৈকত, বনমালীর ভূমিকায় সৌভিক, অন্যান্য ভূমিকায় আমি অঙ্কন, ধ্বনি পরিকল্পনা অবসঙ্গীতে আমি অঙ্কন, গল্পের সূত্রধার ও পর্ব পরিচালনা আমি অঙ্কন, পোস্টার ডিজাইনার সার্ক সেনা, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইনার আমি অঙ্কন, ট্যাগোর ক্লাসিক্স থিম অনিন্দিতা ও আমি অঙ্কন। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যবধান। আরও একটি রোমাঞ্চকর বা আবেগময় বা হাস্যকর গল্প নিয়ে হাজির হবই গল্পের ঝুলি।
আবার আসবো ফিরে অন্য গল্প নিয়ে।